সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্টস করার জন্য। ব্যানার এবং হেডলাইন পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শিরিন শারমিন চৌধুরীর কথাই বলবো, বা ওখানে আরও যে ছবিগুলো দেখছেন, যে প্রধান বিচারপতি, তারপর অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতির ছবিও আছে। কেন এগুলো দিলাম? তো আসুন ব্যাপারটা একটু আলোচনা করি। তবে এই বিষয়গুলো আসলে আপনারা কেউ এটা ধারণা নিয়েন না যে আমার কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে বা আমি কোনো পীর, আউলিয়া বা ভবিষ্যৎ বক্তা, যে আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, তা না ভাই। এটা হচ্ছে আমার যে চিন্তা, আমি চিন্তাটাকে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারাও চিন্তা করতে পারেন, বা আপনাদের কাছে নতুন কোনো চিন্তা থাকলে সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি পরে আবার রেকটিফাই করতে হয়। আমি কোনো, আগেই বলেছি যে পীর মুর্শিদ আউলিয়া নয়, আমি কোনো আপনার প্রিস্ট নই, যে আমার কোনো ভুল না হবে না। আমি নিজেও মানুষ, আমার প্রেডিকশনও ভুল হতে পারে। আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এখন আনপ্রেডিক্টেবল, তার মানে কেউ বলতে পারে না কোথায়, যেমন আপনার ইরানের কোন অংশে, কোন ব্রিজের উপরে আমেরিকা যেমন বোম মারবে, এটা কেউ বলতে পারে না, তেমনই পরিস্থিতি এখন বাংলাদেশের। তারপরে সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহিলা স্পিকার ছিলেন, এবং খুব প্রাণোচ্ছল একজন মহিলা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা আইনের সর্বকালের সেরা একজন মহিলা। আইনের, বাংলাদেশের জন্য, বিদেশের জন্য না রে ভাই, সেটা বললে আবার ভুল হবে। বাংলাদেশের জন্য খুব জুয়েল একজন মহিলা ছিলেন, মানে পড়ালেখায় খুবই ভালো ছিলেন। ওনার মতো একজন মহিলাকে এনে আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসিয়েছিলেন নারীর ক্ষমতায়নের কারণে, যাতে নারীরাও আসতে পারে আমাদের সাথে সম অধিকার বা সমান করতে পারে, এই জন্য। শিরিন শারমিন চৌধুরী আমরা যখন জানতাম যে উনি সেনা হেফাজতে ছিলেন, আইএসপিআর এর যে বিজ্ঞপ্তি ছিল 600 কতজন সেনা হেফাজতে আছেন, তাদের মধ্যে শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। এরপর আর কেউ জানতাম না। হঠাৎ করে একদিন আমরা সকলে জানলাম যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা পত্রটা আসলে সরাসরি উনি কি দিয়েছেন কি দেননি, বা এটার কি, এটা কেউ জানে না। যেমন বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি পদত্যাগপত্রই দেন নাই। তাহলে দেখাবেন কোত্থেকে বা পাবেন কোত্থেকে? সেটা যেমন প্রভাগান্ডা ছিল, তেমনি আমরা জানতাম যে শিরিন শারমিন এটা প্রভাগান্ডা। তা না হলে ওনার পদত্যাগপত্র দিতে যাবেন কেন? এরপরের কাহিনী আপনারা সকলেই জানেন। নির্বাচন হলো, নির্বাচনের পরে শপথ বাক্যকে পাঠ করাবে, শিরিন শারমিন চৌধুরী তো পদত্যাগপত্র দিয়েছে, উনি নাই, ডেপুটি স্পিকার জেলে, মানে এগুলো নিয়ে বিশাল একটা হই হই রই রই। পরে যায় সিইসি নিজে এসে এই অবৈধ সরকারকে শপথ বাক্য পাঠ করাবেন। এখন একটা জিনিস দেখেন, যে এতদিন শিরিন শারমিন চৌধুরীর কথা ছিল না, কিন্তু নির্বাচনের আগ থেকে আমরা জানতে চাচ্ছিলাম কোথায় শিরিন শারমিন, কোথায় শিরিন শারমিন, কেউ জানে না। আমরা বলা শুরু করার পর থেকে আস্তে আস্তে অনেকেই বললো, এরপরে মানবাধিকার সংস্থাগুলো দাবি জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায় আছে, কেউ জানেন না। এখন যেটা মনে হয়, যে আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য ব্যাপক চাপ ছিল, অ্যারেস্ট করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার মনে হয় কি জানেন, সেনাবাহিনী তখন শিরিন শারমিন চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন, তার কাছে যদি ইন কেস পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি, তখন যাতে সাংবিধানিকভাবে শিরিন শারমিনের হাতে দেওয়া যায়। এটা সম্ভবত হয়তো একটা যুক্তির কারণে রাখতে পারে। আর যেই নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরিন শারমিনকে ওনার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে, এগুলা যদি এই নাটকটা আমাকে লিখতে দিত, তাহলে আমি কি করতাম জানেন? যে শিরিন শারমিন চৌধুরী যেহেতু নোয়াখালী বা মিরস্বরের ওনার আদি নিবাস, ওনার বাপদাদারা ওখানকার, তাইলে আমি করতাম যে নোয়াখালীর একটা প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা বা ছাগল নাইয়াতে নিয়া, ওই যে যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, বাকি অংশ পড়ছে বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্নাঘরে উনি রান্না করতেছেন, ওই জায়গা থেকে ধরতাম যে উনি পালাইয়া যায় ওইখানে আছেন। অথবা একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যেই পুকুরের অর্ধেক অংশ পড়ছে ইন্ডিয়া, অর্ধেক অংশ হচ্ছে বাংলাদেশে, তখন বুঝাইতাম যে দেখেন উনি ইন্ডিয়া থেকে পার হইয়া সাঁতার কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট সাজাইতাম এইভাবে। তো সেটা না করে ওনাকে ঢাকায় ওনার বাসভবন থেকে ধরা হইল। ওনার বাসভবন যে ওইটা,
বা ওইখানে যে উনি আছেন, আপনি কি মনে করেন যে ওনারা কেউ জানতেন না? ওনারা কেউ জানতেন না? নাকি সেনা ক্যাম্প থেকে এনে ওনাকে ওই জায়গায় বসায়া দিয়ে এরপরে ঠিক যেটা মানিক সাহেব, বিচারপতি মানিক সাহেবকে যেভাবে করেছেন, যে ওনাকে ধইরা নিয়া সেনাবাহিনী কলা পাতায় শোয়াইয়া পরে দেওয়া হইল, যে উনি ইন্ডিয়া পালানোর সময় ওনাকে ধরা হয়েছে, কোনটা? একটু চিন্তা করেন তো। আর এইটা এমন সময় করা হলো যে আগামীকাল আমাদের খলিল যাবেন ইন্ডিয়া, সেখানে যাইলে হয়তো বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা হলো না, কেন সংসদে নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবেন। যার কারণে হয়তো ওনাকে গ্রেপ্তার করে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো, আমরা তোমাদের পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কোনটা? কারণ শিরিন শারমিনকে ধরতে হবে এরকম তো কোনো চাপ এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল যেই দিন উনি পদত্যাগপত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর থেকে তো কোনো মিছিল মিটিং দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই মহিলাকে গ্রেপ্তার করেন। না, প্রধান বিচারপতি যিনি আছেন তাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছে ডিএচএস এ থাকেন, ওনাকে গ্রেপ্তার করার কি কোনো প্রেশার আছে? নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে একের পর এক এইটা গ্রেপ্তার করা হবে। তার কারণ হচ্ছে দেখেন, 3 দিন আগে বলা হইলো যে ইয়ে করবে কি, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরঞ্চ এটা আইন করে সংসদে নিবে। আমরা সবাই হই হই রই রই করে এটার পিছনে পড়ে গেলাম। তেল আর হাম চলে গেল গা ব্যাকডোরে। শত শত শিশু মারা যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল। এটা নিয়ে আলোচনা নেই। আজকে সারাদিন দেখেন, শিরিন শারমিন চৌধুরী অ্যারেস্ট হয়েছে, উনি কোথায় নেওয়া হয়েছে, কি আইনে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। এটা চলবে ধরেন 2 দিন। এরপরে হয়তো আবার আরেকজন, তারপরে হয়তো আরেকজন, তারপরে হয়তো আরেকজন, এরপরে হয়তো রাষ্ট্রপতি। আপনি কোন দিকে যাবেন বা কোনটা বিশ্বাস করবেন? একটু একটু মিলান। যে মানে দেশের ভেতরের যে অরাজক পরিস্থিতি আছে, এইটা নিয়ে যাতে আমি আপনি আলোচনা না করি, এইটার কথা যাতে না বলি, সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে এই দিকে যাও। কারণ এখন বিরোধিতাটা করবে, বিরোধিতা করার তো নাই। এখন এই সরকারের বর্তমানে যে সরকার আছে, অবৈধ যে সরকারটা আছে বা চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, এইটার বিরুদ্ধে কথা বলবে কারা? আওয়ামী লীগ আলারা, আওয়ামী লীগ সমর্থকরা, মানুষজন, নর্মাল লোকজন। সুতরাং একের পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগ আলারাও ওইটার পেছনে লাগে যায়, এই আমাদের অমুকরে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো চলো লেখালেখি, চলো চলো পোস্টার বানাও। এই তো। তার মানে হচ্ছে যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, সেটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছাবে না। আর যার কারণে আমাদের হয়তো ব্যস্ত রাখা হচ্ছে যে এগুলো, নাহলে আমরা তো জানি না সকলকে যে গ্রেপ্তার করাবে এটা আমরা জানি, কাউকে ছেড়ে দিবে না। কারণ এখন যে সরকার, চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তুলে চুম্মা খাওয়ার জন্য বসছে, না আওয়ামী লীগের কচু কাটা করার জন্য বসছে? যে দলটা কচু কাটাই করবে আমাদেরকে, সেই দল যে এগুলো করবে এটা তো আমরা সবাই জানি। যারা জানেন না তারা আস্তে আস্তে জানেন, শিখেন, একটু দেখেন, বুঝেন। এটা হচ্ছে মূল কাহিনী। সুতরাং এই শিরিন শারমিনের পরে আরো কে কে, সেটা হচ্ছে যে এখন মিলিয়ন ডলারের কোশ্চেন। তো সেটাই যে আগে গ্রেপ্তার করে নাই, তার কারণ হচ্ছে যে যদি ওনাকে লাগে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে হলে তাহলে ওনারে বসায় দিতে হবে। এখন সব শেষ, এখন কোনো সমস্যা নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তাতেও বিএনপির কিছু আসে যায় না। ওরা তো এখন ক্ষমতায়, আরেকজন রাষ্ট্রপতি চুজ করবে উইদিন এ সেকেন্ড, উনি যাবেন ক্ষমতায়, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। বাকি এই যে গত 18 মাসের যে আকাম হয়েছে, এই 18 মাসের আকামের যে দায় এই মুহূর্তে বিএনপির সরকার নিচ্ছে, সেইটার জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সেইটার জন্য বিএনপি সরকার সেদিকে চোখ নাই। কারণ ওগুলো তো সব ভাসুর ওনাদের, ভাসুরদের কথা তো মুখে তোলে না। সুতরাং অতীতের সরকারকে আনো, তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, সেইটা নিয়েই আওয়ামী লীগ ব্যস্ত থাকুক। আর আমরা মানুষের ঠান্ডা রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও আপনার এই যে গ্রেপ্তার, এদের গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? এদের গ্রেপ্তার করলেই কি দেশে সোনা ফলতে থাকবে? পেট্রোলের নদী পেয়ে যাব আমরা, নাকি ডিজেলের কূপ পাবো, কোনটা? নাকি বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান হয়ে যাবে, কোনটা হবে? কোনো কিছুই তো হবে না। নাকি এই যে 238 জন শিশু মারা গেল, আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ধরলে কি এরা সব বেঁচে উঠবে? নাকি আপনারা কয়দিন পরে বলবেন যে এই শিশু সবগুলোর আওয়ামী লীগ নেতারা যে গলা টিপা মারছে, কোনটা? নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন পেট্রোল, ডিজেল, অকটেন পকেটে করে করে সব নিয়ে যাচ্ছে, কোনটা বলবেন? তো এগুলো হচ্ছে যে আমাদের দৃষ্টি যাতে অন্যদিকে সরে,
পাবলিকের দৃষ্টি যাতে অন্যদিকে সরে যায়, এইসব গ্যাঞ্জাম নিয়ে যাতে কোনো কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটার নাটক। আর এই নাটকে পুরোপুরি আছে সেনাবাহিনী। অনেকে বলেন সেনাবাহিনী কেন এখনো রাস্তা থেকে যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব নাটক হবে না। আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না কারণ হচ্ছে যেই সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বিরোধী কর্মকর্তা কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, এবং তারা এত উল্লসিত যে তারা রাস্তা থেকে নামতে চাচ্ছে না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো ধান্দা শিখে গেছে না। এই ধান্দা যারা একবার শিখে গেছে তারা কি রাস্তা থেকে নামবে মনে করেন? নামবে না। সুতরাং চলিতেছে নাটক, চলতে থাকুক, আমরাও দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।